এখন মানুষ যদি কেউ আসতে চায় তাদের জন্য পাথওয়ে গুলো কতটুকু পরিবর্তন হয়েছে? তোমার অ্যাকাউন্টে অ্যাটলিস্ট 1 বছরের তুমি এবং তোমার ওয়াইফ সার্ভাইভ করতে পারবা, সেই অ্যামাউন্টটা তোমাকে দেখাইতে হবে। আমার ফাইন্যান্সিয়াল অবস্থা তো ভালো ছিল না যে আমি যে টাকা দিয়ে যাবো, আমি নিজে থেকে আমার বাবা পে করবে, সো ওই সিচুয়েশনটা আমার ছিল না। অলওয়েজ তারা পুরো ওয়ার্ল্ডকে দেখিয়েছে ইউ আর ওয়েলকাম। করোনা হয়েছে, তারা পুরো ওয়ার্ল্ডকে বলেছে ইউ আর ওয়েলকাম। লাখ লাখ মানুষ অ্যাপ্লাই করেছে, অ্যাপ্লিকেশনের টাকা দিয়ে তারা তাদের করোনা পরিস্থিতি সামাল দিয়েছে। ভাই কি করলেন ভাই, আমি তো ব্রাউন বে থেকে 6টা মেয়ে সহ আসছি আজ থেকে 12 বছর আগে। টুডো সাহেব যে ট্রিটমেন্ট আমি কি একই ট্রিটমেন্ট ভাই। আমি ইঞ্জিনিয়ারিং পর বাসায় আমার চাচারা বলতে কেউ তুই ফ্যান্টিক করতে পারছ না, দুষ্টামি করতো। বাট আমার কাছে এখন মনে হয় আমি যদি পারতাম তাহলে আমার জন্য এখানে বেটার হতো। আসার আগে চুপচাপ করে এখানে না চলে এসে আসলে ডিসকাস করে তারপর প্রিপেয়ার হয়ে আসলে ব্ল্যাক আইসে গাড়ি পর্যন্ত 10 কিক খাবে। এটা এতটাই স্লিপারি বাড়ি, কেউ নাই যে মানে আমি আমার ওয়াইফ সবাই একবার পরে শিখছি। ডলার থেকে কনভার্ট করে হিসাব করি, তখন মনে হবে দোস্ত 400 টাকা দিয়ে এক মুড়ি কিনে খাবো। শুধু দর্শক, আসসালামু আলাইকুম। নিয়মিত পডকাস্টের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার পডকাস্টে মূলত দেশে এবং দেশের বাইরে আমার কাছের মানুষজনদের সাথে আড্ডা দেওয়ার মাধ্যমে দেশে ও দেশের বাইরের জীবনযাপন, সম্ভাবনা, ক্যারিয়ার সহ সামগ্রিক বিষয়াদি নিয়ে আলোচনা করে থাকি। সেই পরিক্রমায় আমরা আজকে কথা বলবো কানাডায় বসবাসরত আমার দুজন বন্ধুর সাথে। উত্তর আমেরিকার দেশ কানাডায় অনেক আগে থেকে আমাদের দেশের মানুষের অভিবাসী হওয়া শুরু হলেও 2017-18 থেকে কানাডা অভিবাসন প্রত্যাশী মানুষের একটি গণজোয়ার ঘটে। এমনকি করোনাকালীন ক্রান্তির লগ্নেও কানাডা তাদের অভিবাসনের দ্বার উন্মোচন রাখে। তবে আজকে 2025-এর শুরুর দিকে এসে কানাডার অভিবাসন প্রক্রিয়াকে ব্যাপকভাবে ইউটিলাইজ ও অ্যাবিউজ করার ফলে এখন কানাডার অভিবাসন অনেকটা কঠোর। যদিও এটি যোগ্য এবং সঠিক পাথওয়ে অন্বেষণকারী মানুষদের জন্য এখনো হাইলি সট আফটার ডেস্টিনেশন। আমার সাথে যুক্ত আছে আমাদের 2001 থেকে 2007 ক্যাডেট কলেজের রাজশাহী ক্যাডেট কলেজের বন্ধু রাশিফ এবং ফৌজারহাট ক্যাডেট কলেজের বন্ধু রাকিব। রাশিফের সম্পর্কে যদি একটু বলে নেই, আইইউটি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে এআইইউবি থেকে একটা এমবিএ করে এবং এরপরে ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়াতে মাস্টার্স অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সে সম্পন্ন করে এবং এরপরে বর্তমানে সে সিটি অফ এডমন্টনে প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছে। আর আমার বন্ধু রাকিব এআইইউবি থেকে ট্রিপলিতে বিএসসি কমপ্লিট করে এবং এরপরে রায়ারসন ইউনিভার্সিটি টরন্টো থেকে ইঞ্জিনিয়ারিং ইনোভেশন এন্ড এন্টারপ্রেনারশিপ এই সাবজেক্টটিতে মাস্টার অফ সায়েন্স কমপ্লিট করে এবং বর্তমানে সে ব্রকপোর্ট হোম সিস্টেমস এর প্রোডাকশন সুপারভাইজার বা প্রোডাকশন ইনচার্জ হিসেবে কর্মরত আছে। রাকিব এবং রাসিফ বন্ধু, তোদেরকে আমার পডকাস্টে স্বাগতম। অনেক ধন্যবাদ পডকাস্টে আসার জন্য। We are feeling proud as well যে তুই আমাদেরকে সিলেক্ট করেছিস, at least আমাকে। I don't know, তোর সাথে আমার রিলেশন অনেক আগের। নট অনলি এর আগে আমরা একসাথে আর্মিতেও ছিলাম। হ্যাঁ, আমি ওই জিনিসটায় যাব অবশ্যই। ওইটা একটা খুব আমাদের লাইফের ক্রুশাল পার্ট এবং আমরা একই প্লাটুনে ছিলাম। অনেক স্মৃতি আমাদের, ওই জিনিসগুলো আমরা আলোচনা করবো এবং সারপ্রাইজিংলি আমরা তিনজনই কোনো না কোনো একটা অবস্থায় এআইইউবি তে আমাদের পড়াশোনার সুযোগ হয়েছে। আমিও এআইইউবি থেকে একটা এক্সিকিউটিভ মাস্টার্স করার সুযোগ হয়েছে। রাসিফ, ওয়েলকাম বন্ধু, কেমন আছিস? আলহামদুলিল্লাহ, কেমন আছিস তুই? এই তো ভালো, আলহামদুলিল্লাহ। না, থ্যাংক ইউ। আসলে খুব ভালো লাগতেছে যে আমাদেরকে ইনভাইট করছিস। রাকিবের সাথে আমি সহমত যে ক্যানাডাতে কিন্তু এখন প্রচুর ক্যাডেট। আমি আশেপাশে যেই সিটিতে যাই ক্যাডেট। সো ইভেন টরন্টোতে একটা বিশাল ক্যাডেট গালাও হয়, আমি শুনছি। আমি কখনো জয়েন করি নাই, বাট হচ্ছে আমার ইচ্ছা আছে একটা জয়েন করার। বাট না, থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম। আমরা আজকে আমাদের ভিডিওতে কিছু নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলবো। আমার দর্শকদেরকে আমি আসলে জানাতে চাই যে কানাডাতে কিভাবে মানুষজন যেতে পারে, সঠিক পাথওয়ে এগুলো কি রকম হতে পারে এবং কি কি করলে আসলে তারা সেখানে সফল হবেন। বিকজ অনেক মানুষ সেখানে কিন্তু অনেকগুলো রং পাথওয়েতে গিয়ে কিন্তু তারা তাদের টাকা পয়সা, সময়, অনেক কিছু ইনভেস্ট করছেন এবং সেগুলো পরে কিন্তু তারা একটা বিপদে পড়ছেন। তো এই বিষয়গুলো নিয়ে আজকে আসলে কথা বলবো। তার আগে একটু তোরা ইন্ডিভিজুয়ালি যদি তোদের জার্নিটা একটু শেয়ার করিস যে তোরা এখন কি করছিস আর কোন রুটে কে কিভাবে গেছিস, সংক্ষিপ্ত ভাবে যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতে। আমি স্টার্ট করি তাহলে। আমি আসলে বাইরে যাওয়ার ইচ্ছা আমার এওবির পর থেকে ছিল, বাট আনফরচুনেটলি আমার বাবা খুব অসময়ে মারা যান। তো তখন এরপরে আসলে আমার মা একা হয়ে যায়, তো আমার আর যাওয়া হয়নি। 2018-19 আমি পার্টেক্সে জব করতাম, তো আই ওয়াজ রিয়েলি বিজি অ্যাট দ্যাট টাইম। আমি হয়তো মাসে 2 দিনের জন্য আসতাম, আম্মুর সাথে দেখা সাক্ষাৎ হইতো। আম্মু বলতেছিল যে তোমাকে আমি এমনিতেও পাই না, অমনিতেও পাই না, ইটস বেটার তুমি বাইরে চলে যাও, অ্যাটলিস্ট তোমাকে আমি ফোনে রিচ করতে পারবো। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ডে দ্যাট আই ডিসাইডেড আইল গো।
ওই সময় আমাদের আরেক ফ্রেন্ড হাসিব, ও ইউকে থেকে আসে, ও কানাডা অ্যাপ্লাই করতেছে, তাই লিটারালি হ্যাড নো আইডিয়া অ্যাবাউট কানাডা। তো আমি একদিন হাসিবের সাথে গল্প করতে হতো, বললো দিস ইজ দ্য প্রসেস। তো মানে পিআর নিয়ে যাওয়া যায়, বাট পিআর এর জন্য যে পয়েন্টস বা স্কোর, যেহেতু আমার মাস্টার্স ছিল না, আমার জব এক্সপিরিয়েন্স অ্যালাইন করতেছিল না, সে কারণে আমার পিআর এর পয়েন্টস হচ্ছিল না। So I took the easiest way at that time available. The easiest way was যে আমি মাস্টার্স করব কোন একটা ইউনিভার্সিটিতে, করার পরে আমার সেই মাস্টার্স এর মেয়াদ 16 months and above হলে আমি ইজিলি 2 years plus almost 3 years এর ওয়ার্ক পয়েন্ট পাবো। ইন দ্য মিন ওয়াইল আমার পয়েন্টস বাড়তে থাকবে, যেহেতু আমি কানাডাতে মাস্টার্স করছি, কানাডা এডুকেশন আসতেছে, কানাডার জব এক্সপিরিয়েন্স বাড়তেছে। তো সেই প্ল্যান ধরে আমি IELTS দিয়ে উইদিন 1 month রেডি হয়ে প্রিপারেশন দিয়ে পরীক্ষা দিয়ে রেডি হয়ে গেলাম। আমি চাকরি ছেড়ে দিয়ে ফুল প্রসেস নিজে করি, নিজে প্রসেস শেষ করে কানাডা আসি। এসে আমি রায়ারসন থেকে 16 মাসের মাস্টার্স করি, উইচ ওয়াজ এক্স্যাক্টলি রিকোয়ার্ড ফর মাই 3 years ওয়ার্ক পারমিট, নট মোর নট লেস। তো আমি ওইটাই নিই সবচেয়ে ইজিয়েস্ট প্রসেস। আমি সবসময় একটু ফাঁকিবাজ প্যাটার্নে ছিলাম, সো এখানে আমি ফাঁকিবাজি করছি। সো ওই ফাঁকিবাজির থ্রুতে রায়ারসন থেকে শেষ করার পরে এখানে আমার একটা ভুল হয়েছে, যেটা আমি বলবো যে ইন ফিউচার জেনারেশন যেন না করে। মাস্টার্স এর পরে আই টুক এ ব্রেক, বাট যারা অ্যাকচুয়ালি কানাডাতে সেটেল হতে যাচ্ছে মাস্টার শেষ হওয়ার আগে থেকেই লাস্টের একটা সেমিস্টার অ্যাটলিস্ট তাদের আগে থেকে জব খোঁজা শুরু করে দেওয়া উচিত। কারণ এখানকার যে জব প্রসেস, এখানে ইফ ইউ আর qualified enough, if you have caliber in yourself, you will get the job, but the process is different from Bangladesh. তো এখানে আমরা বাংলাদেশে একটা রিজুমি বানাই, 14 জায়গায় জমা দেয়, এখানে সেটা না। এখানে প্রতিবার টেলারিং করতে হয়, প্রতিবার জব অনুযায়ী রিকোয়ারমেন্ট চেঞ্জ করতে হয়। তো চেঞ্জ করে তারপর অ্যাপ্লিকেশন করা শুরু করে দেওয়া উচিত, যেটা আমি করতে দেরি করি। তো যেখানে আমার 1 বছরের মতো আমি লস করি আর কি, এখানে সেখানে পার্ট টাইম জব করি, দেন বাংলাদেশে যাই, বাংলাদেশে আমি বিয়ে করে আসি। আসার পর অ্যাকচুয়ালি সিরিয়াসলি আমি জব সার্চ শুরু করি 2022 জানুয়ারিতে। আমার মাস্টার শেষ হয় 2021 জানুয়ারিতে, অলমোস্ট 1 year আমি লস করি। তারপরে 2022 জানুয়ারিতে আমি প্রপারলি যখন শুরু করি, 2022 মে মাসে আমার ফাইনালি জব আমি ল্যান্ড করি, একটা ভালো জব প্রপার, যেটা আমার এনওসির মধ্যে পড়ে। এবং ওখানে এখন পর্যন্ত আমি আছি, দ্যাট ওয়াজ মাই ব্রডপোর্ট। ওখান থেকে জব টপ করে এখন আমরা মধ্যে ভালো পর্যায়ে আছি। আমি গত বছর আগের বছর 2023 অক্টোবর সালে আমি পিআর অ্যাপ্লিকেশন শেষ করি, এখনো অ্যাওয়েটিং মানে পেন্ডিং ডিসিশন। রাসিব বন্ধু, তোর গল্পটা একটু শুনি। না, রাকিবের গল্প ইন্সপায়ারিং। মানে আমি বিশ্বাস করি যে উপরওয়ালা যেখানে ভালো রাখবে সেখানে আলটিমেটলি পাঠায় দিবে। সো রিজিক দাতার মালিক আল্লাহ, প্ল্যানিং এর মালিক আল্লাহ, আমি 100% বিশ্বাস করি। এই কথাটা বলার কারণই হচ্ছে মানে আমার স্টোরিটা একটু আশ্চর্যজনক, কারণ আমার কোনো প্ল্যানই ছিল না কানাডাতে আসার। আমার প্ল্যান ছিল আমি ইউএসএ তে কিছু ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছিলাম, বাট মানে মেইন কারণ ছিল আমার আইওটিতে আমার ক্লাস পজিশন ছিল 18, হুইচ ইজ নট মানে ভালো স্টুডেন্ট হিসেবে স্কলারশিপ পাওয়ার জন্য হিসেবে যেটা নর্মালি হয় ইউনিভার্সিটি র্যাঙ্কিং এ বা রোল হিসেবে 1 to 10 বা 1 to 5, ফার্স্ট 10 পিপল or ফার্স্ট 5 স্টুডেন্ট গেট এ স্কলারশিপ। বাট আমার এটা ছিল না। বাট আমার প্ল্যান ছিল আমি বাংলাদেশে কিছু কোন একটা জবে হয়তো লং টার্ম ইঞ্জিনিয়ারিং আমার সাপ্লাই চেইন ভালো লাগতো, লজিস্টিক সাপ্লাই চেইনের প্ল্যানিং আমার ভালো লাগতো। আমি এই হিসেবে এমজিএইচ এও কাজ করতাম, এমজিএইচ গ্রুপ, এবং সেই সাথে এমবিএও কমপ্লিট করি অপারেশন ম্যানেজমেন্টে। সো আমার প্ল্যান ছিল ওরকম। বাট সামহাউ আমার যখন এমবিএ রেজাল্ট আসলো, I was more interested to kind of apply, দেখি অ্যাপ্লাই করে কি হয় বাইরে, নট যে আমি ফোকাস যে আমি বাইরে যাবই। আমার যেমন সাপ্লাই চেইনের রিলেটেড কিছু প্রফেসরকে ইমেল করি, ইউনিভার্সিটি অফ মিনেসোটা, ইউনিভার্সিটি অফ ইউটা, ওদের কিছু ভালো প্রফেসর ওদিকে ইমেল করি। আর আমি শুধু কানাডাতে অ্যাপ্লাই করেছিলাম যে ইউনিভার্সিটি অফ টরন্টো অ্যান্ড ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়া কিছু প্রফেসরকে ইমেল করছিলাম। I got an email replied from University of Minnesota. আমি একটা ইন্টারভিউ দিই। ইন্টারভিউ দেওয়ার পরে আমাকে সেই প্রফেসর অফার করে অ্যাডমিশন, বাট স্কলারশিপ উইল স্টার্ট আফটার 3 সেমিস্টার, মানে সেমিস্টার ওয়াইজ যদি আমি বলি, জাস্ট 3 সেমিস্টার পরে আমাকে স্কলারশিপ দেবে। আমার ফাইন্যান্সিয়াল অবস্থাটা ভালো ছিল না, বলে রাখি। আমার যে আমি যে টাকা দিয়ে যাবো, আমি নিজে থেকে আমার বাবা পে করবে, সো ওই সিচুয়েশনটা আমার ছিল না। সো আই নিডেড স্কলারশিপ ইফ আই ওয়ান্ট টু গো ফর এ স্টাডি ইন অ্যাব্রড। সো আমি ওটা রিজেক্ট করে দিই, যেহেতু আমার সাথে ছিল না। সো আলটিমেটলি হঠাৎ কোনো একদিন রাতে 3টা-4টার দিকে মানে আমার ঘুম ভেঙে যায়। ঘুম যাওয়ার পর দেখি আমার ওয়াইফ ওর ফ্যামিলির সাথে কথা বলতেছিল সামন কিছু একটা, আমি এক্স্যাক্টলি সিচুয়েশন মনে নাই। তো ও আমাকে বলতেছে তুমি একটু করো,
ইউবিসি তে যে ইমেল দিয়েছিল, ইউবিসি প্রফেসরের সাথে একটা ফলো আপ করবো। আমি বলছি ও তো আমাকে রিপ্লাই দেয় নাই, ফলো আপ দিয়ে কি করবো। তো ওই দিন রাতে আমি ওকে একটা ইমেল দিলাম যে ডু ইউ হ্যাভ এনি আপডেট। পরের দিন সকালে আমাকে ইন্টারভিউ কল দেয়। আমি সেদিন তারপরের দিন আলটিমেটলি একটা ইন্টারভিউ দেই প্রফেসরের সাথে। সো প্রফেসরের নাম ছিল আব্বাস মিলানি, হি ওয়াজ ফ্রম ইরান। ও খুব ইন্টারেস্ট হচ্ছে এই কারণে যে ওর যে রিসার্চ লাইনটা ছিল, ও একটু বিজনেস রিলেটেড লাইনে নিয়ে যেতে চাচ্ছিল। ইঞ্জিনিয়ারিং লাইন তার, সে হচ্ছে কম্পোজিট রিলেটেড ইঞ্জিনিয়ারিং কাজ করে, বাট হি ওয়াজ মোর ইন্টারেস্ট টু গেট ইনটু দ্য বিজনেস সাইড অফ ইট। তো আমার MBA রেজাল্ট দেখে সে খুব ইমপ্রেস ছিল। সো হি অফার্ড মি অ্যান অ্যাডমিশন উইথ এ স্কলারশিপ। এখন তাহলে ক্যানাডাতে তো তোরা চলে আসলে, একটা জার্নির মধ্যে দিয়ে গেছিস, একটা স্টেজে আছিস তোরা। এখন যারা যাচ্ছে তাদের জন্য তোরা যেহেতু এই পথটা, রাসিফ কিছুদিন আগে এটা বৈতরণীটা পার করেছিস, রাকিবও ইনশাল্লাহ একটা ভালো স্টেজ, অ্যাডভান্সড স্টেজে আছিস। এখন মানুষ যদি কেউ আসতে চায় তাদের জন্য আসলে পাথওয়ে গুলো কতটুকু পরিবর্তন হয়েছে, আমরা কি কি আছে এত ডিটেলসে যাব না। এখন কি কি পার্থক্য বা কি কি জিনিস একটু জাস্ট লোকজনের জানা উচিত। পাথওয়ে গুলো কি কি আছে? মেইন পাথওয়ে আমরা জানি যে পেয়ার রুট, পয়েন্ট বেস যেটা সিস্টেম, সিআরএস স্কোর, সাথে হচ্ছে স্টুডেন্ট ভিসা এসে তারপর মানে সুইচ করা। তো এগুলোতে এখন কি বিষয়গুলোতে আসলে খেয়াল রাখা উচিত বা কি বিষয়গুলো আছে এখন, এক্সিস্টিং বিষয়টা কি? আসলে দোস্ত এই জিনিসগুলো হয় কি, মানে প্রভিন্স ওয়াইজ ভ্যারি করে। যেমন ও আছে হচ্ছে এডমন্টনের কিছু ডিফারেন্ট ল থাকে, অন্টারিওর কিছু ডিফারেন্ট ল থাকে। অন্টারিও আরো আগে থেকে আস্তে আস্তে টাফ হওয়া শুরু করছে, কারণ মানুষ অন্টারিও আসলে এত বেশি গিঞ্জি করে ফেলছে আস্তে আস্তে। এডমন্টনে আমি রিসেন্টলি ঘুরে আসছিলাম, আমি ক্যালগারি ঘুরতে গেছিলাম। তো ক্যালগারি স্টিল নাও লিভেবল আমার কাছে মনে হচ্ছে। ইনফ্যাক্ট আমার যদি সুযোগ হয় আমি হয়তো ক্যালগারি মুভ করবো। আমার কাছে এতটাই সুন্দর লাগছে, ভালো লাগছে, ঠান্ডা এভরিথিং। আজ যেহেতু আমরা অলরেডি ঠান্ডার সাথে কোপ আপ করে ফেলছে আমাদের বডি, সো আমাদের জন্য ঠান্ডাটা আসলে আর ম্যাটার করে না। তো কিন্তু নিয়ম কানুন চেঞ্জ যদি বলিস, রিসেন্টলি আমরা যখন আসি তখন অনেক লিনিয়ার ছিল। যেমন তুই একটা স্টুডেন্ট পারমিট আসলে তুই তোর ওয়াইফকে আনতে পারতি। আমি শুনতেছি, আই এম নট শিওর অ্যাবাউট ইট ইয়ার, বাট আমি যা শুনতে পারছি যে এখন থেকে নাকি এই 16 মান্থস এর একটা ওয়ার্ক পারমিট থাকা লাগবে। তারপরে এরকম কিছু নিয়ম, কিছু টাইম লিমিট অ্যাড করছে যে তুমি যদি তোমার ওয়াইফকে আনতে চাও সেক্ষেত্রে তোমার ওয়ার্ক পারমিটটা অবশ্যই 16 মান্থস এর অ্যাবাভ থাকতে হবে, আদারওয়াইজ তোমার ওয়াইফকে তারা ভিসা দিবে না। এখন এই 16 মান্থস এর অ্যাবাভ থাকার জন্য তোমাকে ওয়াইফকে, তুমি যে তোমার ওয়াইফ দাঁড়ালে ভিসা পাবে নট ম্যান্ডেটরি। তুমি যখন স্টুডেন্ট পারমিটে থাকতেছো তখন এক ধরনের প্রসেস থাকে। যখন তুমি স্টুডেন্ট পারমিট চেঞ্জ করে ওয়ার্ক পারমিট আসতেছো তখন তোমার কিছু ডিফারেন্ট ক্রাইটেরিয়া বা রিকোয়ারমেন্ট অ্যাড হয়। কারণ তখন তোমার তিন মাসের স্যালারি বা তোমার আর্নিংস কিরকম, তোমার অন্টারিও বর্তমান যে মার্কেটে তোমার এক্সপেন্ডিচার কিরকম, অ্যানুয়াল বা মান্থলি এক্সপেন্ডিচার কেমন, সেই অনুযায়ী একটা সার্টেন অ্যামাউন্ট তোমাকে দেখাইতে হয়, অথবা একটা স্টেডি ফ্লো অফ ইনকাম দেখাইতে হয় যে তুমি অ্যানুয়ালি 70,000 এত টাকা ইনকাম করতেছো। আর যদি সেটা না থাকে তোমার অ্যাকাউন্টে অ্যাটলিস্ট 1 বছরের তুমি এবং তোমার ওয়াইফ সার্ভাইভ করতে পারবা, সেই অ্যামাউন্টটা তোমাকে দেখাইতে হবে। তো আগে যে অ্যামাউন্টটা ছিল 15,000 18,000, যেটা রাশি বলো 18,000 ওয়াজ মোর দেন এনাফ ফর হিম টু শো দ্য মানি ফর হিজ লিভিং প্লাস ওর টিউশন। এখন তো এটা কল্পনাই করা যায় না। $18,000 তুই এখন বাসা ভাড়া দিতে পারবি না। আমি বাসা ভাড়া দিই $24,000 বছরে। তো আমাকে $24,000 সাথে মাসে $1,000 যদি আমি আমার আদার এক্সপেন্স ধরি, আমাকে আরো 12,000 অ্যাড করতে হবে। দ্যাট মিনস আমাকে 36,000 to 40,000 দেখাইতে হবে, আমার অ্যাকাউন্টে থাকতে হবে। অর এলস আমাকে একটা স্টেডি ইনকাম দেখাইতে হবে যেখানে আমার মান্থলি $4,500 থেকে $5,000 ঢুকতেছে। তো যত দিন যাচ্ছে তত কমপ্লিকেটেড হচ্ছে, ইনসেন্স যে এই ইমিগ্রেশন লস গুলো আর করা হচ্ছে, প্লাস দ্য ইকোনমিক্যাল কন্ডিশন যে চেঞ্জ গুলো হচ্ছে, এটাও একটা বড় ইম্প্যাক্ট ফেলতেছে। কারণ এই যে তোমার টাকাটা সবার পক্ষে 40 লাখ টাকা, মানে $35,000 to $40,000, $35 থেকে $40 লাখ টাকা, এই টাকাটা তোকে আগে দেখাইতে হয়তো কম, 18 লাখ টাকা দেখাইলে তুই আসতে পারতি, এখন তোকে দেখাতে হচ্ছে 40 লাখ টাকা। এটা একটা মানুষের পার্সোনাল প্রবলেম, সবাই টাকাটা দেখাইতে পারবে কিনা বা কিভাবে ম্যানেজ করবে একটা সমস্যা। তারপর ইমিগ্রেশন তো কড়াকড়ি করছে, প্লাস ইমিগ্রেশন এই সকল কড়াকড়ি, প্লাস আমাদের নিজেদের কিছু ফল্ট আছে। আমরাও দেখা গেছে এই ইমিগ্রেশন ল গুলাকে এতটাই ম্যানিপুলেট করছি বা এতটাই অ্যাবিউজ করছি যে এখন স্পেশালি আমাদের দেশ বা আমাদের পার্শ্ববর্তী যারা নেইবার্স আছে, ওরা এখন ক্রাইম রেট অনেক বেড়ে গেছে। এবং ক্রাইম রেট দেখা যাচ্ছে আউট অফ 10 ক্রাইম, রিসেন্টলি কিছু ক্রাইম রেট দেখা গেছে যে আউট অফ 10, একটা জরিপে দেখা গেছে আউট অফ 10 8 of them are from outsiders, not from Canada। তো এই সকল কারণে কিন্তু এখন ব্যাকগ্রাউন্ড চেকটা করা হয়ে গেছে। এই যে আমি আজকে 14 মাস ধরে বসে আছি, আমার পিআর রেজাল্ট আসতেছে না, আমার কিন্তু কোনো ক্রিমিনাল রেকর্ড কোথাও নাই, বাট তারপরও কিন্তু তারা বারবার চেক করতেছে। আমার এখন আমি রিসেন্টলি খোঁজ পেলাম যে আমার 3rd টাইম চেকিং এ পাঠাচ্ছে ওরা, আইসিতে 3rd টাইম বাংলাদেশে পাঠাচ্ছে চেক করার জন্য। তো এগুলো কিন্তু আগে ছিল না। এগুলো হচ্ছে রিসেন্ট চেঞ্জেস। যদি আমরা তো আসলে ইমিগ্রেশন লয়ার না, আমরা যা মুখে শুনি বা পড়তে পারি। প্লাস যে রিসেন্টলি আরেকটা শুনলাম যে প্যারেন্টসদের যে সুপার ভিসা ছিল,
পিআর পেলে প্যারেন্টস আনা খুব ইজি ছিল, এখন নাকি সুপার ভিসা দিচ্ছেই না। এখন নাকি দিচ্ছে যেটা হচ্ছে তুমি ট্যুরিস্ট ভিসা তোমার প্যারেন্টসকে আনতে পারবা, কিন্তু সেক্ষেত্রে তোমার কিন্তু অনেক ঝামেলা হবে। ট্যুরিস্ট ভিসা প্যারেন্টসকে আনলে তোমার ইন্স্যুরেন্স পার্সোনাল নিতে হবে, তুমি সেই সুপার ভিসা যে বেনিফিটস গুলো সেগুলো পাইতে পারতেছো না। আস্তে আস্তে এগুলো কঠিন হচ্ছে। বাট আমি বলবো যে রিসেন্টলি প্রত্যেকটা প্রভিন্সের কিছু অন ডিমান্ড জব থাকে, যেমন অন্টারিওর ক্ষেত্রে সেটা হচ্ছে হেলথ সেক্টর। এখন সেরকম ম্যানিটোবার ক্ষেত্রে আমি যতটুকু জানি হসপিটালিটি ম্যানেজমেন্ট এরকম একটা সাবজেক্ট, সেটা হচ্ছে ওদের অন ডিমান্ডে আছে। অন ডিমান্ডের একটা রুল কিন্তু এখনো বিদ্যমান আছে, যেটা হচ্ছে তুই যদি ওই অন ডিমান্ড সাবজেক্টের উপরে পড়াশোনা শেষ করতে পারিস উইদিন 8 months ইউ ক্যান গেট দ্য পিআর, দ্য ফাস্টেস্ট ওয়ে অফ গেটিং পিআর। কারণ তুমি অন ডিমান্ড জবে, এবং সেটা একটা জবে তুমি অ্যারেঞ্জ মানে এনি কাইন্ড অফ জব তোমার এনওসিও দেখবে না তখন আর, কারণ তোমার ওই অন ডিমান্ড সেক্টরে তুমি আছো, তোমার জব আছে ওই অন ডিমান্ড সেক্টরে, তুমি পড়াশোনা শেষ করছো, তোমার একটা লিগাল সার্টিফিকেশন আছে ওটার উপরে, ইউ ক্যান গেট দ্য পিআর। আমাদের মধ্যে হয়েছে, আমার কিছু ফ্রেন্ড আছে ইন্ডিয়ান, দে গট ইট, এখানে হেলথ সেক্টরে জব করে উইদিন 6 months তারা পিআর পাইছে, দ্য এন্টায়ার প্রসেস, মানে পড়াশোনা শেষ করার পর। তো এরকম হয়তো ম্যানিটোবাতে, ক্যালগারিতে কিছু কিছু প্রসেস আছে, ওগুলো এখনো ইজি আছে, ওগুলো এখনো আছে, বাট একটু মানুষকে একটু রিসার্চ করতে হবে। ওকে, আমি কি একটু অ্যাড করবো? হ্যাঁ, অবশ্যই। না, জিনিসটা হচ্ছে আই টোটালি এগ্রি উইথ রাকিব যে আগে যেটা ছিল এখন সেটা নাই। তা আমি কিছু স্পেসিফিক জিনিসটা যেটা জানাতে চাই সবাইকে, রাকিব এটাও বলছে, তারপরে হচ্ছে আমি একটু এটা হাইলাইট করবো, সেটা হচ্ছে আগে যেটা ছিল যে আগে একটা কনসেপ্ট ছিল যে ইফ এনিওয়ান কামস ইন ক্যানাডা অ্যাজ এ স্টুডেন্ট, ওরা হচ্ছে আলটিমেটলি উইল গেট এ পিআর অ্যান্ড পাসপোর্ট। এখন সেটা নাই, টু বি অনেস্ট 100% দ্যাটস এ ফলস স্টেটমেন্ট। কারণ কি? কারণ হচ্ছে এটা ছিল এক সময়, সেই সময় থেকে এখন এই ধর লাস্ট ইয়ার পর্যন্ত যে অ্যাবিউজ এবং সিস্টেমটা মানে ইউজ করে, যেটা হচ্ছে তারা মানে এটা আমি শুধু স্টুডেন্টের কথা বলবো না, এটা হচ্ছে যারা বিজনেস পার্সন আছে ক্যানাডাতে, তারাও দিয়ে ওপেন্ড আপ এ লটস অফ প্রাইভেট কলেজ এন্ড স্টাফ, এবং তারা হচ্ছে টাকা মেক করার জন্য এই সিস্টেমটাকে ইউজ করে স্টুডেন্টকে নিয়ে আসছে, কিন্তু তাদের কোনো প্লেসমেন্ট নাই। তো জেনারেলি অ্যাজ এ কনস্টিটিউশন ল অফ এডুকেশন, যেটা কানাডা বলে, যে যদি কোনো ইউনিভার্সিটি কোনো প্রোগ্রাম অফার করে, অ্যাটলিস্ট 70% অফ দ্য স্টুডেন্ট হ্যাজ টু গো ফর এ প্লেসমেন্ট। যদি সেটা প্লেসমেন্টে না যায়, দেন দ্যাট ডিগ্রি অর দ্যাট কোর্স অর সামথিং দ্যাট উইল বি এলিমিনেটেড ফ্রম দ্য কারিকুলাম। ঠিক আছে? আচ্ছা, তো এইটা হওয়ার কারণে দেখা গেল যে লাখ লাখ, যেমন আমি একটা উদাহরণ দিই, সেনেকা কলেজের যে একটা স্টোরি আসছিল যে I don't know exact number, but খুব সম্ভবত around 20,000 to 25,000 students they got deported because they didn't have any placement or they didn't have any actual offer from Seneca College. কিভাবে এটা হয়েছে I don't know. They have their black money person ইন্ডিয়াতে বসে তারা করছে, তারা হয়তো টাকা মেক করছে, বাট অ্যাজ এ সেক অফ ল হয়তো তারা সেটা রিভিল করতেছে না। সে বলছে আমরা জানি না স্টুডেন্ট কারা। সেটা আসলে এই এফেক্টটা কার উপর পড়ছে? স্টুডেন্টদের উপরে। সো এটা একটা বললাম। আরেকটা জিনিসটা হচ্ছে যে আগে যে পাথ হয়েছিল যে আমি হচ্ছে এখানে আসার পরে যে আন্ডার গ্র্যাডে আসুক হোক, মাস্টার্সে আসুক হোক, সেটা কমপ্লিট করার পরে উই হ্যাড অ্যান অপশন, যেমন অনেকগুলো অপশন ছিল। আগে ছিল সিইসি ছিল, ক্যানাডিয়ান এক্সপ্রেস ক্লাস ছিল, তারপরে আগে ছিল প্রভিন্সিয়াল নমিনি সবসময় ছিল, তারপর আরেকটা ছিল হচ্ছে তোর হচ্ছে রাকিব যেটা বলো অন ডিমান্ড বেসড সাবজেক্ট বা পড়াশোনা। তো এখন যেটা হয়েছে, এখন যেহেতু অনেক মানে কানাডার ইমিগ্রেশন লর একটা বড় পার্ট হচ্ছে কানাডা 65% পিপল আর অলরেডি অ্যাবাভ রিটায়ারমেন্ট এজ। এই জন্য লিবারাল পার্টি তাদের থট হচ্ছে যে দে উইল গেট মোর ইয়াং পিপল ইন কানাডা সো দ্যাট আমরা ওই ডিমান্ডটাকে মিট করতে পারি। কিন্তু মোর ইয়াং পিপল নিয়ে আসার কারণে যদি মানে আলটিমেটলি স্কিল বেসড জবে তারা প্লেসমেন্ট না করতে পারে, তাহলে কিন্তু ওই ডিমান্ডটা ফুলফিল হচ্ছে না। শুধু লোকই আসতেছে, বাট টিম হর্টনস, তারপরে বার্গার কিং, এগুলোতে হচ্ছে ওয়ালমার্ট, এগুলোতে কাজ করে আলটিমেটলি এখানে প্রচুর এইসব এই ওয়ার্কফোর্সটা স্টুডেন্টদের মাধ্যমে আলটিমেটলি কাভার হয়ে যাচ্ছে। সো ওইখানে কতজন লোক ফুল টাইম ক্যারিয়ার হিসেবে কাজ করবে অ্যাজ এ ক্যাশিয়ার বা ধরলাম অ্যাজ এ জ্যানিটর। মানে আমি এই কাজগুলোকে ছোট করে দেখতেছি না, বাট আমি বলতেছি যে আমার দেখা অনেক ইন্ডিয়ান স্টুডেন্ট আছে, আমি যখন ইয়েলোনাইফে ছিলাম, দে অনলি মুভ টু ইয়েলোনাইফ সো দ্যাট তারা ইয়াতে কাজ করে, টিম হর্টনস 1 বছর কাজ করে, এবং দে গেট এন LMIA ফ্রম টিম হর্টনস সো দ্যাট তারা পিআর পায়। আমি একটু বলতে চাই, এটা আঙ্গুর ফল টক ওর মতো শোনাতেও পারে, বাট আমি একটু বলতে চাই যে
তোরা এখন বলছিস, এটা হয়তো ডিসকাশন জেনারেট করবে, আমি এটাই চাচ্ছি। হ্যাঁ, তোরা হয়তো বলছিস যে হ্যাঁ কানাডা কঠিন হয়েছে। প্রত্যেকটা দেশের ইমিগ্রেশন সিস্টেম ডে বাই ডে চেঞ্জ হয়, পরিবর্তন হয়, পরিবর্তিত হয়, এটা ভেরি নর্মাল। কারণ হচ্ছে ইমিগ্রেশন সিস্টেমে যেটা থাকে যে হচ্ছে কান্ট্রিগুলো চিন্তা করে কানাডা এত বড় একটা দেশ, এই দেশগুলো তাদের কিছু সেক্টর পূরণ করা বা কিছু নিড পূরণ করার জন্য কিন্তু ইমিগ্রেশন বা অভিবাসীদেরকে তারা আমন্ত্রণ জানায়। কানাডার ক্ষেত্রে যেটা ছিল যে বরাবরই কানাডা অনেক বড় একটা দেশ, এতগুলো প্রভিন্স এবং এত এত মানে ব্যারেন ল্যান্ড এবং এত জায়গাগুলো পড়ে আছে, সেই জায়গাগুলোতে তারা আসলে চিন্তা করেছে যে জনবসতি আনার। এবং তারা কিন্তু যে প্রভিন্সিয়াল নমিনেশন গুলো কিন্তু চালু করার উদ্দেশ্য হচ্ছে যেই প্রভিন্স গুলো তুলনামূলক একটু বেশি রাফ ওয়েদারের, যেখানে একটু ঘনবসতি কম, সেই জায়গাগুলোতে কিন্তু পিআর সিস্টেমটাকে ইজি করে ওই জায়গায় মানুষকে পাঠানোর চেষ্টাটা তাদের অলওয়েজই ছিল, এখনো আছে। কিন্তু আমি একটা কথা বলতে চাই যে দেখ, আমি আমার অভিজ্ঞতাটা একটু ছোট করে শেয়ার করে, আমি সাসকাচুয়ান প্রভিন্সে নমিনেশন পেয়ে ফাইনালি পাসপোর্ট রিকোয়েস্ট পাই না। সেটা করোনার মাঝখানে হ্যাঁ হয়তো একটু দেরি হয়, কিন্তু তারপরে কিন্তু তখন আমাদের আইটিএ 470 আইটিএ পাই এবং তারপরে কিন্তু 1.5 বছরের মতো বসে থাকি। তার মাঝখানে আবার ফ্রাস্ট্রেটেড হয়ে, কিন্তু যেহেতু দুইজন আমরা আর্মি থেকে চাকরি ছেড়ে বাইরে জব করছি, তার মাঝখানে আমরা আবার ওই বুদ্ধিটা ভালো ছিল না, কিন্তু আমরা অন্যদিকে আসলে এক্সপ্লোর করি নাই। যেহেতু আমার ব্রাদার ইন ল বাই দিস টাইম সে চলে গেছে, তখন আবার কি করেছি, স্টুডেন্ট ভিসা আবার অ্যাপ্লাই করেছি। তো ওটা তো একটা বড় ভুল ছিল, বিকজ একটা পেয়ারের বিয়ে খোলা আবার স্টুডেন্ট ভিসা হলে জীবনেও ওটা অ্যাকসেপ্ট করবে না, 2বার রিজেক্টেড হয়েছে। তো তারপরে কিন্তু ইউকেতে আসা। যাই হোক, ওই যে রাশিদ যেটা বলছিলে, আল্লাহ হয়তো ভাগ্যে এইভাবেই লিখেছিল ইউকেতে আসা হবে। কিন্তু আমি এইটা বারবার বলতে চাচ্ছি যে হচ্ছে রাশিদ, তুই দেখ, ভাবির জন্য তুই কিন্তু অ্যাপ্লাই করেছিস, তুই কি বললি যে 7বার রিজেক্ট হয়েছে, তাই না? তুইও কিন্তু 3বার রিজেক্টেড হয়েছিস। ব্যাক ইন কত সাল? 2015, তাই না? 14-15। তাহলে 14-15-তে তুই 3বার, এরপরে 18-র মধ্যে ভাবি 7বার। ডাজ ইট সিম ভেরি রিয়েল? এটা কি খুব আনরিয়েল শোনায় না একটু, যে 7বার তুই 3বার রিজেক্টেড? এখন খুব কঠিন হয়েছে এটা আমরা বলে ফেললাম। ইটস নট লাইক দ্যাট। কানাডার ইমিগ্রেশন সিস্টেমটা অলওয়েজ একটু ফ্ললেস ছিল না, অলওয়েজ একটু ফিশি ছিল, এবং অলওয়েজ তারা পুরো ওয়ার্ল্ডকে দেখিয়েছে ইউ আর ওয়েলকাম। করোনা হয়েছে, তারা পুরো ওয়ার্ল্ডকে বলেছে ইউ আর ওয়েলকাম। লাখ লাখ মানুষ অ্যাপ্লাই করেছে, অ্যাপ্লিকেশনের টাকা দিয়ে তারা তাদের করোনা পরিস্থিতি সামাল দিয়েছে। সিরিয়ার যুদ্ধ বল, আফগান যুদ্ধ বল, ইউক্রেনের যুদ্ধ বল, ওরা বলেছে আমরা তাদেরকে জায়গা দিব, এটা বলে পুরো ওয়ার্ল্ডকে তারা আকৃষ্ট করেছে। হাজার হাজার মানুষ মনে করেছে এটা তো খুবই লিভেবল একটা দেশ, খুবই ওয়েলকামিং একটা দেশ। আমরা অ্যাপ্লাই করেছে একজন মানুষ, 1.5 বছর তার অ্যাপ্লিকেশনটা জমা পড়েছে, অ্যাপ্লিকেশনের টাকা, এবং প্রতি বছর কিন্তু পিআর এর ওই এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল আমি নিজে আপডেট করেছি এবং টাকা লেগেছে। তো ওই টাকা দিয়ে কিন্তু তাদের অনেক কিছু মানে পূরণ হয়ে গেছে। একটা সময় ছিল আরএফএন, স্পেশালি তুই যখন অ্যাপ্লিকেশন, আমি জানি কারণ তুই আমার সাথে যোগাযোগ করবি, ওই সময়টা একটা সময় ছিল 1.7 মিলিয়ন কেসেস পেন্ডিং ছিল। এক্স্যাক্টলি। তো 1.7 মিলিয়ন ইন্টু পিআর যদি কাউন্ট করিস তুই, 1.7 মিলিয়ন ইন্টু অন অ্যান এভারেজ $1,500 পার পারসন। $1,500 ওখানে তো $3,000 হতে পারে, 2-3জনের কাছে থাকতে পারে, 2জনের থাকতে পারে। সো এবারে যদি আমি $2,000 করে ধরি, 1.7 ইন্টু $2,000, দ্যাটস এ হিউজ মানি। আচ্ছা, এখানে তোকে আমি 2টা জিনিস অ্যাড করবো। একটা হচ্ছে আই টোটালি এগ্রি উইথ ইউ, দে মেক মানি থ্রু দিস, এই ফিগুলো দিয়ে তারা দে ডু মেক মানি। নট অনলি কানাডা, এই কাজগুলো অন্য দেশগুলো সবাই করে। মানে এটা আমি গভর্নমেন্টে আসার পরে কিছু কিছু ইনফরমেশন জানছি, সেগুলো হচ্ছে আমি শেয়ার করবো। এটা কনফিডেন্সিয়াল না, এটা হচ্ছে পাবলিক ইন্টারেস্টেড জানতে পারে, শুধু আমি হ্যাপি টু শেয়ার। আচ্ছা, 1 নম্বর হচ্ছে আমার টাইমে যেটা হয়েছিল, যখন হচ্ছে আমি রিজেক্টেড হয়েছিলাম 3 টাইমস এবং আমার ওয়াইফ 7বার। এটার ওই সময়টা হচ্ছে 1 নাম্বার কাহিনী হচ্ছে, 1 নাম্বার হচ্ছে যেটা আমি বলবো সেটা হচ্ছে রিলেশন বিটুইন বাংলাদেশ এন্ড কানাডা। এটা খুবই ইম্পর্টেন্ট যে তুই কত পার্সেন্ট লোক ওয়ার গেটিং অ্যাপ্রুভড ফর ভিসা, সেটা ডিপেন্ড করে যে তুই রিলেশন বিটুইন গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। ঠিক আছে, এই ক্ষেত্রে তুই যদি দেখি যে ইন্ডিয়া কিন্তু প্রচুর তোর ভিসা অ্যাপ্রুভ হচ্ছে, এখন হচ্ছে, যদিও তাদের রিলেশন খারাপ, তারপরও দেখ তুই পার্সোনাল যদি দেখিস তাদের হচ্ছে ভিসা। আচ্ছা, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে প্রত্যেকটা গভর্নমেন্টের এক একটা ইয়া থাকে, কি জানে বলে, এটাকে বলবো তোর
স্ট্যান্ডার্ড বলতে পারিস বা তাদের মোটিভ বলতে পারিস। যেমন আমার সময় ছিল হার্পার গভর্নমেন্ট, হার্পার ইজ এ কনজারভেটিভ, সে কনজারভেটিভ লিবারাল, যেটা কনজারভেটিভ টাইমে তোর আলটিমেট ওরা চেষ্টা করে যে যারা ক্যানাডিয়ান দে শুড বি ইন দ্য ফ্রন্ট লাইন, মানে যে কোনো তোর মানে যে কোনো তোর অ্যাডভান্টেজ বা যে কোনো তোর ইয়া নেওয়ার জন্য তার দে শুড বি ইন দ্য ফ্রন্ট লাইন, তারপরে ইমিগ্রেন্টরা। তো যখন দেখবে যে কনজারভেটিভ গভর্নমেন্ট, এই কারণে তো আলটিমেটলি এই ইমিগ্রেশন প্রসেসটা টাফ হয়ে যায়, যে তখন ভিসা অ্যাপ্লাই পারে না, তখন হচ্ছে এটা। আর লিবারেলের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে দে আর ওপেন ফর ইমিগ্রেশন, কারণ তারা বিশ্বাস করে যে ইমিগ্রেন্টরা আসলে মাল্টিকালচার উইল ব্রিং ডেভেলপমেন্ট টু দ্য কান্ট্রি আলটিমেটলি, যে মাল্টিকালচার হয়। সো এই জন্য একটু মানে কনজারভেটিভ হচ্ছে লিবারেলের সময় একটু তোর ভিসা প্রসেসটা একটু ইজি হয়, নট যে মানে অ্যাপ্লাই করলেই তুই হয়ে যাবে এমনটা না। এক্সেপ্ট ট্রুডো, একটা অ্যাড করে রাখতে পারে, এক্সেপ্ট ট্রুডো যেটা মাঝখানে করছিল, যে বলছিল যে যারা ভিসা অ্যাপ্লাই করবে সবাই এখানে ভিসা অ্যাপ্রুভ করে দাও, যেটা লাস্ট ইয়ারে করছিল, যে এটা হচ্ছে আরেকটা প্রবলেম যেটাই আছে। আচ্ছা, আরেকটা যেটা আচ্ছা বল, আর কি বল, তারপরে আমি বলবো। ও যেটা বলতেছিল সেটা স্টার্ট করি। তুই যে বললি যে ভিসা রাসিফের 7 বার রিজেক্ট হয়েছে, তোর 1.5 বছর ধরে রাখছে। আবার এরই মধ্যে কিন্তু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এমনও হয়েছে দোস্ত, আমি বাজারে গেছি, মাছ কিনতেছি, এক লোক এসে বলতেছে দোস্ত আপনি কি বাঙালি? আমি বললাম জি। বলে আমার একটা চাকরি দিতে পারবেন? আমি বললাম ভাই আপনি চাকরি করতেছেন? বলছে আমার জন্য না ভাই, আমি তো আসছি 2 মাস আগে আইসা রেফিউজি ক্লেম করছি, ক্লেম করে আমি চাকরি করতেছি, আমার ছোট ভাই গতকালকে আসছে, ওরা বসায় রেখে লাগবে, ওরা একটা চাকরি দিয়ে দেন। তো একটা সে বাংলাদেশে কি করতো, সে একটা কসাই, সিলেটের একটা কসাই ছিল। সো অবভিয়াসলি দেখ, একটা কসাই IELTS জীবনে দেয় নাই, এসে এখানে আসছে। আমার এমন হয়েছে, আমি স্কারবোরো গেছি, একজন মোজা বিক্রি করতেছে, আমার বলতেছে ভাই আপনি কি পিয়ার? আমার আপনি কি পিয়ার? আমি বলছি না ভাই আমি পিয়ার না। ভাই কি করলেন ভাই? আমি তবে ব্রাউন বাই থেকে 6টা মেয়ে সহ আসছি আজ থেকে 12 বছর আগে। টুডো সাহেব যে ট্রিটমেন্ট পাই আমি সে একই ট্রিটমেন্ট পাই। তার ডায়লগ, লিটারালি দ্যাট ওয়াজ দ্য ডায়লগ হি গেভ মি। ঠিক আছে? সো ভিসা প্রসেস, যে ইমিগ্রেশন প্রসেস এবং ভিসা প্রসেস দুই জিনিস, আমি মনে করি দুটো এক না। এখানে আমার কোশ্চেন, এখানে তুই যে কথাটা বলছিস তোর কথা অবশ্যই লজিক আছে, এখানে অনেক ফ্যাক্টরস কাজ করে। এবং ইনফ্যাক্ট আমাদের অ্যাপ্লিকেশনও যখন আমরা করি, আমি যখন করছি আমার কাছে মনে হচ্ছে আমার অ্যাপ্লিকেশন কোনো ফল্ট নাই, কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনও কিন্তু অনেক ফল্ট থাকে, আমাদের ডিসিশন মেকিং অনেক ফল্ট থাকে। তোর যেরকম তুই বলি স্টুডেন্ট ভিসা তুই অ্যাপ্লিকেশন করছিলি, পর যেটা দ্যাট ওয়াজ এ রিয়েলি ব্যাড ডিসিশন হচ্ছে, ঠিক আছে? সো এখানে একটা ডিসিশন মেকিং এর প্রবলেম ছিল। রাশিফের ক্ষেত্রে আমি বলবো, তখন যেহেতু হার্পার গভর্নমেন্ট ছিল, কনজারভেটিভ ছিল, তখন আমি ওর জায়গায় যদি থাকতাম, আমি কিন্তু এই রিসার্চ গুলো করছি, আমি কিন্তু ফার্স্ট টাইম নিজে অ্যাপ্লিকেশন করতাম, আমি আমার ওয়াইফকে সব অ্যাপ্লিকেশন করতাম না, কারণ ইনফ্যাক্ট হার্পার গভর্নমেন্ট এই স্পেশালি স্পাউস এন্ড মানে হাজব্যান্ড এন্ড স্পাউস সহ যে অ্যাপ্লিকেশন গুলোতে এমন একটা ইম্প্যাক্ট ফেলে দিয়ে গেছিল। 2018 সালেও যখন মানুষজন অ্যাপ্লিকেশন করতেছে তখনও বলতো যে একা অ্যাপ্লিকেশন করো। এটা কিন্তু একটা ফ্যাক্ট, কারণ দেখ মানে কি পরিমাণ ইম্প্যাক্ট হার্পার গভর্নমেন্ট ফেলে দিয়ে গেছে, যে হার্পার গভর্নমেন্ট চলে গেছে 4 বছর আগে, 4 বছর পরও মানুষের মধ্যে ওই ভয়টা রয়ে গেছে যে ওয়াইফ সকল অ্যাপ্লিকেশন করলে ভিসা দিবে না। রাশি যখন ফার্স্টে এক অ্যাপ্লিকেশন করছে ভিসা হয়ে গেছে। সো এইখানে তো অনেক কিছুই ভ্যারি করে, কিন্তু ওগুলোর মধ্যে মানে ভিসা প্রসেসটাকে তুই যদি আলাদা করিস, ভিসা প্রসেসের পর তুই ওয়ান্স ইউ হ্যাভ ল্যান্ডেড ইন কানাডা, এরপর যে কি কি চেঞ্জ আসতেছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি, কারণ ভিসার উপর আমাদের কারো হাত নাই। ইনফ্যাক্ট ভিসার তোর সবকিছু রেডি, সবকিছু রাইট, এভরিথিং ইজ গুড, তোর যে ভিসা অফিসার হি হ্যাড এ ব্যাড ডে উইথ হিজ ওয়াইফ। অ্যান্ড কানাডার ল কেন, ওয়ার্ল্ডের কোনোদিন ইমিগ্রেশন ল তোকে রাইটস দেয় না টু আস্ক দ্য কোশ্চেন ওয়াই তুমি কেন রিজেক্ট করছো, বা রিজেক্ট করার হয়তো রিজন দিতে পারে যে আমি কেন রিজেক্ট করছি, বাট সেইটাকে চ্যালেঞ্জ করতে তোমাকে কোর্টে যেতে হবে। তুমি কিন্তু ওই পার্সনটাকে, তোমার বসও কিছু মানে ওই ইমিগ্রেশনের যারা বস আছে তারা বলতে পারে ওয়াই ডিড ইউ রিজেক্ট, আমার কাছে এটা মনে হচ্ছে আমি রিজেক্ট করে দিচ্ছি, দ্যাটস ইট, নাথিং এলস। সো এইটা একটা বড় ফ্যাক্টর, মানে পার্সন টু পার্সন ভ্যারি করে। আমি এমনও দেখছি দোস্ত, কানাডাতে পিআর মে মাসের 8 তারিখে আইটিএ পাইছে, জুন মাসের 8 তারিখে সে বায়োমেট্রিক্স দিছে, জুন মাসের 21 তারিখে সে পিআর পাইছে উইদিন 1 month 13 days। এখন পর্যন্ত দেখ আমার রেকর্ড, এটা আমাদের ক্যাট কলেজের জুনিয়র নাফিস, বুঝতে পারছিস? না অবশ্যই না, আমি কিন্তু প্রথমে বলে নিয়েছি যে হচ্ছে আঙ্গুর ফল টকের বিষয় আমি যাচ্ছি না, আঙ্গুর ফল টকের ব্যাপার না, এটা আমাদের অনেকেরই প্রবলেম অনেক দিকে থাকে, আমরা জানি না। এটা গভর্নমেন্টেরও কিছু প্রবলেম আছে, আমাদের নিজেদেরও আছে, আবার আমাদের পেপার ওয়ার্কসেরও আছে। অবশ্যই আছে, এটা কেন থাকবে না, সেটাই মানে ভুলের বিষয়টা। এখন ভিসা আর ইমিগ্রেশনের পার্থক্যের বিষয়টা তুই যেটা বলছিস, এখন ভিসাটা যদি ইমিগ্রেশন পাথ হয়ে যদি পিআর হয়, এখন আমি আমার বিষয়টাকে নিয়ে একটু বিয়ে করি, আমরা যখন পিআর হিসেবে অ্যাপ্লাই করি তখন আমরা, তুই যেরকম বলছিস তোর 3 বার করে পাঠিয়েছে না চেক করতে,
আমাদেরকেও এরকম পাঠিয়েছে যে আমরা কোন কোন ইউনিটে জব করেছি, আমরা কোন কোন অস্ত্রে পারদর্শী, এরকম হ্যাঁ দুইটা ফর্ম আছে, ফর্ম কি যেন 812 বা এই ধরনের ফর্ম আছে। Whereas আমি আর্মি হেডকোয়ার্টারের খোঁজ নিয়ে কিন্তু জানতে পেরেছি nobody has received that, আমার এটা যে কেউ পাঠিয়েছে সেটারই কোনো হদিস নাই। বারবার করে কোড়োতে এমএস ব্রাঞ্চে খোঁজ নিয়েছে। তোর এই ডাউটটা আমি রিসেন্টলি ফেস করছি, তো কারণ আমার 14 মাস হয়ে গেছে, আই এম বিকামিং কিউরিয়াস যে কি হচ্ছে। তো আমি আমার জিসিএমএস বের করছি, 26 পেজে জিসিএমএস বের হয়েছে যে কোথায় কোন জায়গায় আটকাইছে বা কি হয়েছে। তো আমার রিসেন্ট যেখানে আটকাইছে সেটা হচ্ছে দু জায়গায় আটকাইছে, এক হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেক, আরেকটা হচ্ছে আমার এই আর্মি ব্যাকগ্রাউন্ড চেক আটকাইছে, আর হচ্ছে আমার জবের এখানে আটকাইছিল। তো আমাকে দেখা গেছে জবের এখানে যখন আটকাইছে ওরা সেই জবটা আবার 2 সপ্তাহ পরে ইনভেস্টিগেশন ক্লিয়ার দেখাইছে, অথচ আমার অফিসে এখন পর্যন্ত একজনও যায়নি, একটা ফোন আসে নাই। পরে আমি মিলাই দেখলাম যে একদিন একটা কল আসছিল আরেকটা ওয়ার্কারের নামে, জিজ্ঞেস করতেছিল যে সুপারভাইজার রাকিব আছে কিনা, অথচ আমরা কিন্তু আমাদের পার্সোনাল কথাবার্তা কখনো মানে অফিসের কথাবার্তা বাসায় এসে কি আলোচনা করি না। তো আমি ওই ওয়ার্কারকে পরে জিজ্ঞেস করছিলাম যে তুমি কি বাসায় কাউকে বলছো তোমার সুপারভাইজার নাম রাকিব বা সামথিং লাইক দ্যাট? ও বলছে না, আমি কেন বলবো, আমার তো কোনো কাজ নেই। তো পরে আমি জানলাম যে ওরা থার্ড পার্টি দিয়ে খোঁজ নেয়, এবং এই যে খোঁজটা নিচ্ছে ওরা অবশ্যই নিচ্ছে, এবং যখন খোঁজ নিতে পারতেছে না তখনই ওরা আটকায় রাখতেছে। আমার এই কারণ হয়েছে দোস্ত, আমার কারণ হচ্ছে আমি কিন্তু আইআরসি কে ডিরেক্টলি বলছি যে তুমি যখন আমার খোঁজ খবর নিতে পাঠাইছো, লাস্ট খোঁজ খবর নিতে পাঠাইছো হচ্ছে জুলাই মাসের 24 তারিখ। তাই আমি বললাম জুলাই মাসের 24 তারিখ ইজ এ ভেরি ব্যাড টাইম বাংলাদেশ পার্সপেক্টিভ। আমাদের মেজর একটা পাওয়ার সার্জ হয়েছে, আমাদের গভর্নমেন্ট অ্যাবসোলুট হয়ে গেছে। তো আমাদের এখন আমি কোন জায়গায় আছো, তোমার কোথায় খোঁজ খবর নিচ্ছ, আমাকে যদি বলতে পারো, আই মাইট পুল সাম স্ট্রিংস অর মেবি আই মাইট টক উইথ সামওয়ান এন্ড মেক দ্য প্রসেস এক্সপারেটেড। বলতেছে সরি উই ডোন্ট হ্যাভ দ্যাট ইনফরমেশন, দ্যাটস ভেরি মানে বলতেছে যে আমি রিসেন্টলি খোঁজ পেলাম যে এইটারও খোঁজ নেওয়ার উপায় আছে, বাট কতটুকু কাজ করবে সেটা আমি জানি না। তো আমি হয়তো এটা ওই প্রসেসে আমি এখন যাবো। তো এই সকল জিনিসগুলো দোস্ত আসলে ওরা না নিজেরা বলতে মানে ইনফ্যাক্ট আইআরসিসির কাছে ইমোশন নেই, কারণ হচ্ছে ওরা থার্ড পার্টিকে দিয়ে দেয়, ওটাই ওরা করে। এবং ডিসকাশনের মাধ্যমে কিন্তু আমরা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট রাসিফ কিন্তু বললো যে হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশন যেটা, হ্যাঁ কূটনৈতিক রিলেশন যেটা, এটা কিন্তু একটা সত্য জিনিস। বিকজ হচ্ছে স্পেশালি ক্যানাডার সাথে বাংলাদেশের রিলেশন খাওয়ার পর আমাদের প্রিভিয়াস গভর্নমেন্টে একটা সমস্যা ছিল, তার বাবার যে খুনিদার ছিল তাদের মধ্যে একজন কানাডাতে বসবাস হতো, তাকে দেখা গেছে, এবং এই পয়েন্টটাকে নিয়ে বারবার কানাডাকে হ্যামার করা হয়েছে। সো একটা কান্ট্রি, ইটস এ বিগ কান্ট্রি, ইটস নট এ স্মল কান্ট্রি। তুমি যদি বারবার একটা কান্ট্রি ডেলিগেটস থেকে হ্যামার করতে থাকো একটা জিনিস নিয়ে, দে উইল এট সাম পয়েন্ট রিটালিয়েট। So that was their way of retaliation, that okay আমরা ভিসা দিব না, আমরা will make the process, will make the life not easy for you guys. এক্স্যাক্টলি এবং কানাডিয়ান এম্বাসির একজন আমাদের রিটায়ার্ড একজন অফিসারের সাথে আমরা যোগাযোগ করে, আমাদের সিনিয়ররাও কিছু অ্যাপ্লিকেশন করছিলেন, তারা কিন্তু এটা জানিয়েছে বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, বাংলাদেশে র্যাবের বিভিন্ন বিষয়াদি, তারপরে হচ্ছে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন বিষয়াদির বিষয়ে যারা রিটায়ার্ড আর্ম ফোর্সেস অফিসার্স বা সরকারি চাকরিজীবী তাদেরকে ভিসা দেওয়ার ক্ষেত্রে অনেক মানে এটাকে মানে স্থিমিত করে রেখেছিল কানাডিয়ান গভর্নমেন্ট। তো এটা কিন্তু একটা বড় পয়েন্ট, এটা আসলে আমাদের বোঝার বিষয় আছে যে আসলে আমরা বলছি বা আমি চিন্তা করছি আমার এই যে তুই যেটা বললি রাকিব, যে হচ্ছে একজন কসাই, কেউই আমরা তাকে ছোট করছি না, সে কানাডাতে চলে গেছে এবং সেও তোর সাথে ব্র্যাক করছে আমি কিন্তু পিয়ার হয়ে গেছে, আপনি কি পিয়ার? সে বলছে ট্রুডো সাহেব যে ট্রিটমেন্ট পায় আমি এবং আমার 6 মেয়ে একই ট্রিটমেন্ট পায়, একই ডাক্তার দেখায় আমরা। এক্স্যাক্টলি, তারা একই ডাক্তার দেখায়, হোয়ারাস কিন্তু অনেকেই আমরা এরকম যেতে পারি নাই বা আমরা যাওয়ার পর অনেক স্ট্রাগল করছি। তো এটা আসলে কি শুধুই যে মানে আমার যোগ্যতার উপরে সেটা না, আমাদের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অনেক ভুল থাকতে পারে, আমার দেশের সাথে কূটনৈতিক সম্পর্কের ঝামেলা থাকতে পারে। ইন্ডিয়ার কথাটা রাশি বলে এটা অ্যাবসলিউটলি সত্য, এত ইন্ডিয়ান স্টুডেন্ট ডিপোর্টেড হয়, এত ইন্ডিয়ানদের আইএলস নিয়ে ঘাপলা হয়, তারপর রং এলএমআই, ফলস এলএমআই, তারপরেও কিন্তু হাজার ইন্ডিয়ান মানুষজন যাচ্ছে। মানুষ যাক, সেটাতে সমস্যা নেই, কারণ দেশের কূটনৈতিক সম্পর্কের একটা বড় ইস্যু, এটা আমি মনে করি আমার দর্শকরা বুঝতে পারবেন। ওকে, আমরা অনেক আলোচনা করলাম, দেন হোয়াট, মানে এখন কি তাহলে বাংলাদেশের মানুষ কি কানাডার স্বপ্ন দেখবে না, বন্ধ করে দেবে, নাকি কারা যাওয়ার আশা রাখবে? বলতে বললাম না যে যার আসলে অ্যাকচুয়ালি কানাডার আসলে ওদের একটা ফিক্স রিকোয়ারমেন্ট আছে যে আমাদের এই সেক্টরে, যেটা বললাম মানে কানাডা আগে যে ভুলটা করছে সেই ভুলটা হচ্ছে আমার
কানাডা এত বড়, আমার জনসংখ্যার ঘনত্ব হচ্ছে 4% পার স্কোয়ার কিলোমিটার, সেইটাকে আমরা ইকুয়ালি ডিস্ট্রিবিউট করবো, যেটা সে কখনো পারবে না উইদাউট প্রপার প্ল্যানিং। ওরা সেই হিসাব করে লোকজন নিয়ে আসছে, কিন্তু ওই লোকজনকে ওই ক্লাস্টার জায়গাতে গিয়ে আবার গিঞ্জি হয়েছে। ওরা কিন্তু ওই খালি জায়গাতে যায়নি, অথবা খালি জায়গাতে তাদেরকে নেওয়ার জন্য যে ল গুলো এনফোর্স করতে হবে সেই ল গুলো তারা প্রি হোমওয়ার্ক করে নেয়নি, ঠিক আছে। এবং আমি আমাদের অনেক বাংলাদেশিকে চিনি, আসছে সাসকচনে যাবে, সাসকচনে যাওয়ার জন্য সে গিয়ে কোনো মতো 2 মাস ছিল, 3 মাসের মাথায় সে এখানে আসছে, এসে সে মেন্টাল ডিসঅর্ডার ক্লেম করছে যে আমি ওখানে গিয়ে পাগল হয়ে যাচ্ছি, আমার ওখানে পরিচিত কেউ নেই, আমি বাঙালি দেখিনি এতদিন হয়ে গেছে, আমি কিছু খাইতে পারতেছি না, আমি ভাই ওখানে থাকতে পারবো না। লয়ার ধরে উইদিন 2 মান্থসের মধ্যে সেই ওই এসআইএনপির ফাইল ওর এখানে ওআইএনপি তে এনে দিচ্ছে। সো দিস আর অ্যাবিউজ। ও কি জানতো না যে ওখানে গিয়ে কি করবে? ও তো মেন্টাল প্রিপারেশন এসছে, তো ওর তো উচিত ছিল যে 2 বছর যে নিয়ম বা 2 বছর বা 3 বছর নিয়ম থাকে, আফটার 3 ইয়ার্স দ্য এন্টায়ার কানাডা ইজ ওপেন ফর ইউ। তো এগুলো তো আমরাই করছি, তো এখন যদি তোমার, আমি বলবো যে এই সকল কারণে যদি কেউ আসতে চায় তাকে মেন্টালি ডিটারমাইন্ড হতে হবে যে আমি এখানে যাব, কারণ এখনো সাসকাচুয়ান বল, ম্যানিটোবা বল, কিছু কিছু জায়গাতে এখনো ওপেন আছে। তো আমাকে ডিটারমাইন্ড হতে হবে ওখানে যাবো, এবং আমি আমার উইদিন ল থেকে I will be a law-abiding citizen until I'm there, and then I will go for changing whatever I want to do. And second thing হচ্ছে, আগে যেরকম ছিল যে বললাম যে IELTS ছাড়া, একটা সময় ছিল ইউকে তে মানুষ IELTS ছাড়া চলে গেছে অলিম্পিকের আগ দিয়ে, IELTS চলে গেছে, কিন্তু এখন তো ইউকে তে IELTS ছাড়া যাওয়া তো দূরের কথা, তুই দাঁড়াইতেও পারবি না, তাই না? সো এখন যেভাবে যেমন দেশ সেরকম ভেষ। সো এখন দেশের নিয়ম কানুন চেঞ্জ হচ্ছে, তোমাকেও চেঞ্জ হতে হবে। তো তোমাকে খোঁজ খবর নিতে হবে হোয়াট আর দ্য রিকোয়ারমেন্টস, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী থেকে তোমাকে কিভাবে পয়েন্টস বাড়ানো যায়। বর্তমানে যে পয়েন্ট চলতেছে, প্র্যাকটিক্যালি স্পিকিং, এই পয়েন্টে তুমি বাংলাদেশে থেকে সিআরএস স্কোর তুলতে পারবা না। বাংলাদেশে তুমি যদি হাইয়েস্ট পয়েন্ট সবকিছু দাও, তোমার হাইয়েস্ট স্কোর ক্যান বি 489 or 491 as far as I remember, because আমার ছিল এক সময়। তো বাংলাদেশে থেকে তুমি হাইয়েস্ট পয়েন্ট পেতে পারো 481, 89 বা 91, আর এখন সিআরএস স্কোর চলতেছে 519, 520। সো তোমার পক্ষে সম্ভব না। সো আমি বলবো যদি তুমি পিআর চাও, তোমার ওই পিআর এর যে ক্যানাডিয়ান এডুকেশন অ্যান্ড ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স, ওইটার কিছু পয়েন্ট তোমার লাগবে। সো স্টিল নাও আমি মনে করি যে ওই স্টুডেন্ট ভিসায় এসে মাস্টার্স করা এখন একটা অপশন ওপেন আছে, কিন্তু আগে যেরকম যে কোনো একটা সাবজেক্ট নিতে পারতা, এখন তোমাকে একটু রিসার্চ করে আর একটু কষ্ট করতে হবে, এবং কোন সাবজেক্ট নিলে তুমি আসতে পারবা বা তুমি ওই পয়েন্টটা পাবা, সেটা তোমাকে প্রি হোমওয়ার্ক করে আসতে হবে। আগে আমি এখন চিন্তা করছি যে আমার দরকার 16 মাসের কোর্স, কোন কোর্স হলে ব্যাপার না। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, কোন কোর্স আমার জন্য ব্যাপার না, ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট হোক, আমি ইঞ্জিনিয়ার ছিলাম বাংলাদেশে, এখানে এসে ইঞ্জিনিয়ারিং নাই, ম্যানুফ্যাকচারিং হয়ে গেছি, ঠিক আছে, আমার জন্য দরকার ছিল না। কিন্তু এখন যেহেতু কানাডা চাইতেছে, সো তোমাকে এখন ওই কোর্সটাই নিতে হবে যেটা তুমি নিলে তুমি ওই পয়েন্টটাকে ক্লেম করতে পারবা, এবং ওই পয়েন্ট, এবং প্লাস তোমাকে আরেকটু জিনিস মানে একটু অ্যাবাভ, মানে হোয়াট মেক্স ইউ ডিফারেন্ট ফ্রম আদার্স। সবাই তো যা করতেছে, তুমি কি ডিফারেন্ট করলা? তুমি এখন ওই যখন সাবজেক্টটা চুজ করতেছো, তুমি ফার্স্টে চুজ করলে যে যেটা কানাডাতে তোমাকে পয়েন্ট দিবে। সেকেন্ড থিং হইতেছে তোমার চুজ করতে হবে যে আমার জব পাওয়ার ক্ষেত্রে, কারণ তোমার ওই জব এক্সপিরিয়েন্স একটা হিউজ পয়েন্ট থাকে, জব পাওয়ার ক্ষেত্রে কোন জব সেক্টরটাতে এখনো স্যাচুরেশন লেভেলে যায়নি, ওই সেক্টরটাতে তোমাকে একটু ইনভেস্ট করতে হবে। এবং আগে যেটা ছিল পড়াশোনা করা না করে কোনো মধ্যে পাস করলে হয়তো, এখন একটা কানাডার ক্ষেত্রে রেজাল্ট ডাজন্ট ম্যাটার, চাকরির ক্ষেত্রে সত্যি কথা জানেন, রেজাল্ট ডাজন্ট ম্যাটার। ইনফ্যাক্ট কানাডার রেজুমিতে কখনো রেজাল্ট দিতেও হয় না, কোনো রেজুমিতে রেজাল্টও পাবি না সিজিপিএ। বাংলাদেশে আমরা বাঙালিরা ব্র্যাক করি আমার 3.9, 3.8, এখানে কেউ দেয় না। বাট তুমি কি শিখলা? বিকজ ওদের স্ট্রাকচারটা, মানে ওরা কিন্তু আসলে অ্যাডভান্স, আই হ্যাভ টু অ্যাডমিট দিস, যে তোমাকে যখন ইন্টারভিউ নিবে বা পরীক্ষা নিবে বা তোমার সাথে একটা কথা বলবে, ওদের কোশ্চেন গুলো হবে ভেরি স্পেসিফিক। তোমার কাছে মনে হতে পারে যে ওরা কোশ্চেন গুলো করতেছে জাস্ট তোমরা কোশ্চেন করতেছে, নো, ওদের প্রত্যেকটা কোশ্চেন, ওরা যদি কোনো একটা কোশ্চেন করে সেটার অ্যান্সার ওরা কোনো অ্যান্সার ওরা বের করে নিয়ে আসে যেটা ওদের লাগবে। So you have to invest in yourself if you want to come to Canada. এক্স্যাক্টলি অবশ্যই। কারণ হচ্ছে কি, ইমিগ্রেশন স্কিম গুলোতে আসলে তাদের ওই প্ল্যানটা থাকে, এটা কানাডা বল, ইউএসএ বল, ইউকে বল, সবারই ওইটার একটা লক্ষ্য থাকে। যেমন কিছুদিন আগে আমার ফেসবুক পেজে আমি 2-3টা ভিডিও আপলোড করেছি ইউকে নিয়ে, যে আসলে বিষয়টা হচ্ছে যে কোন অকুপেশনাল কোডগুলো এই দেশে দরকার। আমি যদি পড়তে আসি, আমার মানে তোদের আলোচনা থেকেও কিন্তু এই জিনিসটাই উঠে আসলো, যেহেতু দিনকে দিন জিনিসগুলো কঠিন হচ্ছে। আগে যেরকম ছিল, তোরা বললে যে নিরেট আমি পড়তে আসলাম, ওটা একটা বাধ্যবাধকতা নিয়মই ছিল যে হ্যাঁ একজন পড়তে আসবে, টাকা পয়সা খরচ করবে, সময় ইনভেস্ট করবে, স্ট্রেট ওয়ে তারা পিআর হয়ে যাবে। বাট আসলে ওদের তো রিকোয়ারমেন্ট এখন আস্তে আস্তে পূরণ হয়ে যাচ্ছে, কম্পিটিশন বাড়তেছে, অনেক অ্যাবিউজ আমরা করেছি, এটা ওদের দোষ না, আমরা করেছি।
তো যার ফলে কিন্তু এগুলো কঠিন হয়েছে, এবং এখন যারা যেতে চায় তোদের বক্তব্যের মাধ্যমে আমরা দর্শকদের যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা তাহলে রিসার্চ করব যে কোন সাবজেক্টগুলো আসলে এই দেশে ডিমান্ডিং, কোন সাবজেক্টের আউটকাম গুলোর জবগুলো হচ্ছে এই দেশের ইন ডিমান্ড জব অকুপেশনাল করে আছে, সেগুলো যদি পড়তে আসি স্ট্রেট অবশ্যই তাদের জন্য সমস্যা হওয়ার কথা না, সেটাই আসলে আমরা জানতে পারলাম। আর হচ্ছে ওই চিন্তাগুলো যদি আমরা একটু বাদ দেই যে আমরা আসলে যে কোনো ভাবে করে ফেলবো, সেটা না করে আমরা একটু রিসার্চ করে যদি আসি, সেজন্য এনি কান্ট্রি ইজ ওয়েলকাম। ইনফ্যাক্ট এই যে সাবজেক্টগুলোর মধ্যে নট ম্যান্ডেটরি ইউ হ্যাভ টু বি অ্যান ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ারের আমার মতে দেখা মতে দোস্ত এখানে ইলেকট্রিশিয়ানরা ভালো করতেছে। বাংলাদেশে আমরা ফোটা মাত্র যে ইলেকশন ফ্যান ঠিক করে, আমি ইঞ্জিনিয়ারিং পর বাসায় আমার চাচারা বলতে কেউ ফ্যান ঠিক করতে পারছ না, দুষ্টামি করতো। বাট আমার কাছে এখন মনে হয় আমি যদি পারতাম তাহলে আমার জন্য এখানে বেটার হইতো। এক্স্যাক্টলি, এখানকার প্লাম্বারদের যে চার্জ, সেখানে একজন ভালো যদি কেউ প্লাম্বিং শিখে আসে, সে যদি একটু ল্যাঙ্গুয়েজটা এখানে ঠিক করে, কারণ প্লাম্বিং শিখতে হলে তার আবার ওই যে কথাটা বুঝতে হবে কাস্টমারের, সেটা যদি বাংলাদেশের মানুষদের যে স্কিল, এই টেকনিক, এই জবগুলোর যে স্কিল, তারা যদি শুধুমাত্র তাদের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিটা বাড়িয়ে এখানে আসতে পারে না, তাহলে অনেক টাকা কামাবে। আমি থাকা অবস্থা আমার দরকার নাই, আমি ফর্কলিফট চালাইতে পারি, আমি পেল অর্ডার চালাইতে পারি, আমি ক্রেন চালাইতে পারি, এবং সেগুলো সার্টিফিকেশন নিচ্ছি আমি। কেন? দিস ইজ মাই ব্যাকআপ। এই সকল দেশের একটা মানে মেজর প্রবলেম হচ্ছে তো জব সিকিউরিটি। দেয়ার ইজ নাথিং কল জব সিকিউরিটি এখানে। তুমি আজকে আসো, কালকে লে অফ, কোম্পানি ভালো করতেছে না, লে অফ করবে, এবং এটা লিগেল, গভর্নমেন্ট তোমাকে এইড দিবে, বাট তোমার হইতে পারে, বাট তোমাকে তোমার নিজের ব্যাকআপ নিজের ক্রিয়েট করতে হবে। আমি যখন ফ্রি টাইম পাই আমি এগুলো কোর্স করি। আমি ফর্কলিফট চালানো শিখে আমি আগে চালাতে পারতাম, আমি সেটার সার্টিফিকেশন নিয়ে নিছি, আমি ক্রেনের সার্টিফিকেশন নিয়ে নিছি। দিস আর মাই ব্যাকআপ। এরকম ইউ হ্যাভ টু বি সিকিউর, তোমার নিজের লাইফ তোমার নিজে সিকিউর করতে হবে সব জায়গায়, সেটা চাকরির পরও, চাকরির আগেও, ইউনিভার্সিটি লাইফ, সব জায়গাতে দোস্ত। এক্স্যাক্টলি, কারণ হচ্ছে কি, ওই যে তোর কথা সূত্র ধরে আমি বলি, সেটা হচ্ছে যে এখানকার ইন্টারভিউ এর কোয়েশ্চেন গুলো যেগুলো হয়, আমরা আইসিএসবি পরীক্ষা দিয়েছি, আইসিএসবি তে কিন্তু যে কোয়েশ্চেন গুলো হয়, ওই কোয়েশ্চেন গুলোর মাধ্যমে কিন্তু তারা আসলে যে জিনিসটা চাচ্ছে সেটা বের করে নিয়ে আসার চেষ্টা করে, সাইকোলজিক্যাল টেস্টের মতো একটা। এক্স্যাক্টলি, এখানে কম্পিটেন্সি বেসড কোয়েশ্চেন হয়, এখানে একটা সিচুয়েশন বলে যায় যে তুমি টেল মি অ্যাবাউট এ টাইম ওয়েন ইউ প্রায়োরিটাইজ ইউর ওয়ার্কস ইন আ ভেরি ভোলাটাইল সিচুয়েশন ইন দ্য ওয়ার্ক প্লেস, মানে একটা এরকম সিচুয়েশন, তুমি ওটা বলো। তোমার আমাদের উত্তরের মাধ্যমে, অভিজ্ঞতার মাধ্যমে তারা ওটা বুঝে ফেলে যে আসলে সে কতটুকু যোগ্য। আমি সিভিতে কি লিখলাম না লিখলাম, কত জব ডেসক্রিপশন লিখলাম, ওটা তো আমাকে এআই কাট আউট করে সফটওয়্যার জেনারেট হয়ে আমার এইচআর আমাকে দিয়েছে। তো তার ওই ইন্টারভিউয়ারের দরকার নাই আর তার সিভি নিয়ে ঘাটাঘাটি। আমার একটা এক্সপেরিয়েন্স হচ্ছে যে জিনিসগুলো আমরা রিজিউমেতে লিখছি না দোস্ত, নাথিং অফ দেম ইজ রকেট সায়েন্স। উইদিন 1 to 3 months এনিবডি ক্যান লার্ন দোজ থিংস উইথ এক্সপেরিয়েন্স। এক্স্যাক্টলি, আমি ওই কথাটা একটু যেতে চাচ্ছি। যেমন আমি এখন যে জবটা করি এখানে ন্যাশনাল হেলথ সার্ভিসে, আমি ব্লাড ম্যানুফ্যাকচারিং টিম ম্যানেজার, ব্লাড ম্যানুফ্যাকচারিং সাপ্লাই টিম ম্যানেজার, ব্লাড ম্যানুফ্যাকচার করি। নোহোয়ার ইন মাই এসএসসি তেও আমি বায়োলজি নেই নাই, ডাক্তারি কোনো লাইনে যাব না, আমি ইডি নিয়েছিলাম। এসএসসি এইচএসসি তে আমার ইডি ছিল, হ্যাঁ ইডি, তো ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। তাহলে আমি এই জবটা কিভাবে পেলাম? একটা বায়োমেডিক্যাল সায়েন্সের একটা সাবজেক্ট, ব্লাড প্রোডাকশন, ব্লাড থেকে প্লাজমা প্ল্যাটিলেট তৈরি করা, এবং সেখানে ম্যানেজার আমি কিভাবে হলাম? সেটা হচ্ছে কি, এখানে আমি কিভাবে হলাম বলতে চাচ্ছি এই জন্য যে কেউ করতে পারে তার ট্রান্সফারেবল স্কিলস দিয়ে। কারণ ম্যানুফ্যাকচারিং, আমি আরএমজি সেক্টরে জব করেছি আর্মির পরে, আমি ফ্যাশন, লাইফস্টাইল ফ্যাশন প্রোডাকশন করেছি, ম্যানুফ্যাকচার করেছি। এখানে শুধু আমি ব্লাডের কম্পোনেন্ট গুলো ম্যানুফ্যাকচার করবো। তো ম্যানুফ্যাকচারিং ইজ সেটা, সেই ট্রান্সফারেবল স্কিলটা আমি এইখানে এসে প্রমাণ করতে পেরেছি যে আমি এটা করতে পারবো। তো এখন একটু আমরা অন্যদিকে যাই, একটু রাশিফের কাছে যেতে চাই। এডমন্টনে তুই আছিস, তুই বিসিতে থেকেছিস, ক্যানাডার ওয়েদারের বৈচিত্র্য সম্পর্কে যদি একটু বলিস, কি কি বিষয় নিয়ে মানুষের একটু চিন্তা করা দরকার, তোর কাছে কেমন লাগে, আর কিভাবে আসলে এই জিনিসগুলোকে তুই দেখিস। এরপরে আমরা রাকিবের কাছে যাবো, রাকিব তো টরন্টোতে ছিলি, সিটি, তো দুইটা এই বিষয় নিয়ে একটু দুইজনের কাছ থেকে শুনতে চাইবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ দুনিয়া সবই সুন্দর, সবই মানে এখানে না থাকতে পারলে তো আল্লাহ পাঠাইতো না। তো ওয়েদার দিক দিয়ে মানে বাংলাদেশের সাথে ডিফারেন্স হচ্ছে, সবাই জানি এটা ঠান্ডার দেশ। ঠান্ডার দেশ আসলে কিন্তু শুধু ক্যানাডা না, ঠান্ডার দেশ কিন্তু ইউকেও, ওখানেও ঠান্ডা। মানে জিনিসটা হচ্ছে এখানে ঠান্ডা বলা হয় কারণ উই আর ভেরি ক্লোজ টু নর্থ পোল, এটা হচ্ছে একটা রিজন। বাট সুইডেন, তারপরে কি জানি বলে নরওয়ে, ফিনল্যান্ড, রাশিয়া, ঠান্ডা দেশ বললে বলবে ক্যানাডা, ঠিক আছে? এটা একটু ফানি, বাট
সবাই জানে। তো আমি যখন বিসিতে ছিলাম, বিসির ওয়েদারটা কাইন্ড অফ এটা কোস্টের কাছাকাছি থাকার কারণে এটা অলমোস্ট বাংলাদেশের মতোই, মানে হিউমিড বেশি, কখনো স্নো মানে স্টে করতো না, স্টে করলেও ধর 2-1 দিনের মধ্যে স্নো বলে যেটা, কারণ হচ্ছে হিউমিড এবং হচ্ছে টেম্পারেচার সবসময় একটু পজিটিভের দিকে থাকতো আর কি। মানে ইভেন ইন উইন্টার দেখা গেল যে -10 এর নিচে কখনো নামতো না। যখন আমি কেলোনা ছিলাম, যখন অ্যাবসফোর্ডে ছিলাম, আমি হচ্ছে -2-3 নিচে কখনো নামতে দেখি নাই তখন আর কি, কারণ সবসময় বৃষ্টি হতো। এটা একটা কথা যে বৃষ্টির জিনিসটা ওখানে একটু বেশি। কিন্তু মানে আগে বলে নেই যে বিভিন্ন ওয়েদার কিরকম। তারপর যখন ইয়েলোনাইফে গেলাম, ইয়েলোনাইফ ইজ ভেরি হার্শ। ইয়েলোনাইফে যেটা বড় সমস্যাটা হচ্ছে সব লং উইন্টার বলে, যে 8 মান্থস উইন্টার থাকে। ধর যে আগস্ট থেকে শুরু করে এদিকে ধর মে পর্যন্ত অলমোস্ট ধর এটাকে উইন্টারই। সব অ্যাভারেজ টেম্পারেচার, যেটা ডিজাইন টেম্পারেচার বলি আমরা, যেটার উপর বেস করে সব এই যে হিটিং সিস্টেম আমরা ডিজাইন করি, সেটা হচ্ছে ইয়েলোনাইফে -35, মানে হচ্ছে পিক টেম্পারেচার। ধর পিক টেম্পারেচার আমার দেখা মতো -50 ছিল এক সময়। এটা আমার দেখার ইয়াতে সবচেয়ে ঠান্ডা। সামার টাইমে ইজ ভেরি বিউটিফুল, মানে তুই যেখানে যাস না কেন, যেই সিটিতে যাস না কেন, মানে ইভেন স্মল টাউন, সামার ইজ ভেরি বিউটিফুল। কারণ হচ্ছে এখানকার ল্যান্ডস্কেপ এবং হচ্ছে তোর প্রপার্টি গুলা, যে পার্কস ক্যানাডা বল বা প্রভিন্সিয়াল বা লোকাল যে ইয়া হয়, ওরা খুব সুন্দর করে মেনটেন করে। দে হ্যাভ এ সেপারেট ফান্ড ফর ইট। সো ধর যেখানে যাবি না কেন, যেমন ও রাকিব তো ঘুরে গেছে কয়েকদিন আগে, যে ও মানে এখানে আসলে তো মনে হবে এটা জাস্ট, এটা তুই যদি ছবি তুলিস, ছবি তোলার সাথে চোখে দেখা, এটা কিন্তু হিউজ ডিফারেন্স। ছবি যে তুই ওটা যা দেখিস, এটা মানে নট ইভেন ক্লোজ টু 10-15% টু বি। I'm not a mountain guy. I'm kind of like a swimming pool guy, হোটেলের মধ্যে আরাম করবো। বাট আমি নিজেও যখন গেছি যে ওদের বাসার কাছে, ইটস বিউটিফুল। মানে আমার ওয়াইফ আমি চাকরি খোঁজা শুরু করছি ওখানে, ব্যস্ত এক কথায় শেষ। আমি চাকরি খোঁজা শুরু করছি যে ওটার আশেপাশে চাকরি পেলাম, চলে যাবো। ছোটবেলা থেকে তো আসলে ব্যানফের ওয়ালপেপার দেখে বড় হয়েছে, কোনোদিন জানি না এটা কেনাডা। কই মিল গিয়ে শুটিং হয়েছে কিন্তু ব্যানফে নাচছে, প্রীতি নাচছে। হ্যাঁ, ওখানে হয়েছে মনে হয়। আচ্ছা, রাকিব আলাদা কিছু নাকি মোরালেস সেমই? যেহেতু এখানকার ওয়েদারটা ওদের মতো তো ইয়ে না, ওয়ার্স না, এখানে ব্ল্যাক আইস হয়। That's I'd like to add যে ব্ল্যাক আইস জিনিসটা খুবই রিস্কি। দেখে মনে হবে না কিছু, কিন্তু ব্ল্যাক আইসে গাড়ি পর্যন্ত তোর স্কিড খাবে। এটা এতটাই স্লিপারি হয়, এবং ওই ব্ল্যাক আইস গুলো এখানে খুবই রিস্কি। এমন কেউ নাই যে, মানে আমি আমার ওয়াইফ সবাই একবার পরে শিখছি। এবং স্পেশালি যখন তোর ওয়েদারটা যখন ব্ল্যাক আইস যখন হয়, তখন ওয়েদারটা খুব হার্শ থাকে, -20 অ্যাবাভ থাকে, মানে বিলো থাকে, -20 বিলো, 27-29 থাকে। ওই সময় যখন তুই পড়বি, তখন অলরেডি হাড্ডি গুলো একটু কাচের মতো হয়ে আসে, শক্ত হয়ে আসে। তখন যদি তুই পড়িস, তাহলে কিন্তু ওই হাড্ডির ব্যথাটা তোর 1-1.5 মাস থাকবে। মানে রাতে চিনচিন ব্যথা, যেটাকে বলে শীতকালে, ছোটবেলায় দেখতাম যে শীতকাল হলে ব্যথা বাড়ে, রাত হলে ব্যথা বাড়ে। এই প্রবাদটা কানাডা থেকে গেছে, ধরে নিতে পারিস। ঠিক আছে, যে রাত হলে ব্যথা বাড়ে, কারণ হচ্ছে এই পড়ার গুলো তুই তখন টের পাবি না। তুই জ্যাকেট মুড়ে আসিস, তো 4-5টা লেয়ার আছে, লেয়ারিং করতে হয় এখানে। এক জ্যাকেটে কখনো মানবে না, তোকে 2-3 লেয়ারিং করতে হবে। তো এই লেয়ারিং এর ভিতরে তুই পুতুল হয়ে বসে আছিস, তুই টের পাচ্ছিস না, বাট তুই ঠিকই পাইছিস ব্যথা, এটা রাতের বেলা টের পাবি তুই। অনেক কিছু জানতে পারলাম। দর্শকরা কিন্তু আসলে বুঝতে পারেন যে আসলে আমরা যে হার্শ ওয়েদার হিসেবে কানাডা চিন্তা করি যে আসলে এটা লিভেবল হবে কিনা আমার জন্য, আসলে মানুষ যুগের পর যুগ থাকছে, এটা আসলে অভ্যাসের বিষয়, সঠিক লেয়ারিং এর বিষয়, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আর হচ্ছে সঠিক পোশাকটা চুজ করা, এটা আসলে বোঝার অনেক বিষয় আছে। এই নিয়ে বিস্তারিত হয়তো আমরা আরেকদিন কথা বলবো। আমি একটু পরবর্তী প্রসঙ্গে যাই। এই প্রসঙ্গটা আমরা একটু বলতে চাই যে এটা আমরা সবাই জানি, তারপর তোরা কেমন ফিল করেছিস এই বিষয়টা নিয়ে? আমি তো দেখি যে বিভিন্ন ভ্লগে দেখি বিয়ানি বাজার পিকনিক হচ্ছে, মানে অনেক মানুষ অনেকেই আছে। তো আমার আসলে কোয়েশ্চেনটা হচ্ছে, কমিউনিটিটা কিরকম তোরা ফিল করছিস? কেমন কমিউনিটি ওখানে? বাংলাদেশি মানুষ বল বা যে কোনো মানে জীবনযাপনের ক্ষেত্রে আমাদের প্রতিনিয়ত জিনিসপত্র যেগুলো লাগে সেগুলো কিরকম, অ্যাফোর্ডেবল কেমন, অ্যাভেলেবিলিটি কেমন, সেগুলো পাওয়া যায় কিনা, লাইফস্টাইলটাকে আমরা বাংলাদেশের সাথে তুলনা করলে কি মানে কতটুকু আমরা মিল খুঁজে পাই, বা এগুলো অ্যাভেলেবল কিনা এই জিনিসগুলো? অন্টারিও ইজ সেকেন্ড বাংলাদেশ। অন্টারিও একটা জায়গা আছে ড্যানফোর্থ রোড, তুই সন্ধ্যার পর ওখানে যাবি, লিটারেলি মানুষ খোলা সিগারেট বিক্রি করতেছে, পান বিক্রি করতেছে,
এবং ঝালমুড়ি ওই সেম স্টাইলে, খালি ডিফারেন্স হচ্ছে গিয়ে এখানে হাতে গ্লাভস লাগায় বিক্রি করতেছে। সাইকেলের পিছনে এরকম খোটা বাইধে মুড়ি বানায় বিক্রি করতেছে। আমার বউ খাওয়ার জন্য লাফাইতেছে 1 মাস ধরে, আমি খাওয়াইতে নিয়ে যাবো। ঠিক আছে, সো বাংলাদেশে অন্টারিওতে এভরিথিং অ্যাভেলেবল, হাঁসের মাংস থেকে শুরু করে যা তোর খেতে মন চায় এমনও কিছু খাবার আছে আমরা বাংলাদেশে খাইনি, এবং কিছু কিছু খাবার বাংলাদেশে ভালো পাওয়া যায়, বাংলাদেশের চেয়েও মজা এখানে। সো অন্টারিও বল প্লাস আমি রিসেন্টলি না, গত বছর আমি মন্ট্রিয়াল গেছি। মন্ট্রিয়ালের একটা জায়গা আছে বাঙালি পাড়ার মতো, একটা স্ট্রেট রাস্তা ধরে। ইনফ্যাক্ট অন্টারিওর এই রাস্তাটার নাম বাংলা টাউন হয়ে গেছে লিগেলি, মানে নাম চেঞ্জ করে গুগলে বাংলা টাউন চলে আসছে ওই রাস্তা, ড্যানফোর্থ ওই রাস্তাটার নাম। সেরকম একটা রাস্তা আছে ইয়েতে মন্ট্রিয়ালে। আর ক্যালগারির দিকে আমি মনে হয় নাই। এখানে তোর বাংলাদেশে এমন কোনো খাবার নাই যেটা তুই পাবি না, যেটা খাইতে তুই সব পাবি, এভরিথিং। একটু দাম বেশি, তুই যদি মানে প্রথম দিকে আসলে যেটা হয়, বাংলাদেশ আমরা যখন বাংলাদেশ থেকে আসি সেটাই কিনতে যাই, ডলারটাকে কনভার্ট করে হিসাব করি, তখন মনে হবে দোস্ত 400 টাকা দিয়ে এক মুঠ মুড়ি কিনে খাবো, এইটু একটা সমস্যা হবে কয়েকদিন। তারপর আস্তে আস্তে যখন কোপ আপ করে ফেলবে তখন তুই $5 মধ্যে মুড়ি, কলিজা, সিঙ্গারা হোয়াট এভার তুই ওয়ান্ট, এভরিথিং ইজ অ্যাভেলেবল হিয়ার ইন অন্টারিও। ওই যে হাঁটতে বসতে যেরকম দেশি মানুষ দেখতে পাওয়া যায়, দেশের বাইরেও আমরা আমাদের বাংলাদেশ এক টুকরো বাংলাদেশ আমরা যে কোনো জায়গায় করে নিয়েছি, সেইগুলো হয়তো আমরা আর একটু নিজেদের মধ্যে বন্ডিং এবং কোঅপারেশনের মাধ্যমে সেগুলোকে আরো বেশি বর্ধিত করতে পারি। রাশিফ এবং রাকিব, অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানে একেবারে আজকের পডকাস্টে একেবারে শেষ পর্যায়ে চলে আসছি এবং অনেক আলোচনা হলো, এবং আমি মনে করি যে দর্শকরা কানাডার বর্তমান পরিস্থিতি, কি কি জিনিসগুলো আসলে লক্ষ্য রাখলে কিন্তু এখানে আসা যায়, ভিসা প্রসিডিউর থেকে শুরু করে ইমিগ্রেশনের যে রুটগুলো আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা অনেক কিছু কিন্তু আজকে আলোচনা করলাম। একেবারে লাইফের নিজেদের অভিজ্ঞতাগুলো কিন্তু সবাই আমরা শেয়ার করেছি, এবং একই সাথে ওখানকার জীবনযাত্রার মান, জীবনযাত্রা কেমন, ওয়েদার, ফুড, সার্বক্ষিক মোটামুটি অনেক বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। এবং এখানে ক্যারিয়ারও কিভাবে প্রোগ্রেস করা যায়, কি বিষয়গুলো নিয়ে লক্ষ্য রাখলে এখন এখানে এসে আসলে ফার্দার এগোনো যাবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু বিস্তারিতভাবে রাকিব এবং রাশিদ আপনাদের সাথে আলোচনা করেছে। এছাড়াও আর যদি কোনো কিছু শেষ আমার দর্শকের উদ্দেশ্যে বলার থাকে রাশিদ এবং রাকিব, প্লিজ। যদি কারো ইচ্ছা থাকে, মোস্ট ওয়েলকাম। যদি অন্টারিও আসা হয় অথবা যদি ক্যালগারির দিকে যাওয়া হয়, আমরা অবশ্যই দেখা হবে, কারণ আমরা এতটাই অ্যাক্টিভ থাকি বিভিন্ন কাজে টাজে, দেখা যায় কারো না কারোর সাথে রাস্তাঘাটে দেখা হয়ে যাবে। মোস্ট ওয়েলকাম। ইটস এ গুড কান্ট্রি টু লিভ ইন। I would say it's fair. It's really fair. Fair in a sense, কষ্টটা, ইনভেস্টমেন্টটা সেটা আসলে fair. Yeah. Rashid. I agree with Rakib. So it's a very good country, মানে to grow up a family for the future. So মানে কোনো আলহামদুলিল্লাহ যে কোনো কমপ্লেন নাই, যে শুধু আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যখন মুভ করি তখন উই নিড টু বি প্রিপেয়ার্ড। এটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, যে আমাদের কি কি দরকার আছে। সো দেয়ার আর লট অফ আস লিভিং হিয়ার, সো এখন রিসোর্স অনেক বেশি। সো আসার আগে আসলে চুপচাপ করে এখানে না চলে এসে আসলে ডিসকাস করে তারপরে প্রিপেয়ার হয়ে আসলে তখন বন্ধু তোদেরকে অনেক ধন্যবাদ তোদের উইকেন্ডের, কারণ হচ্ছে দেশের বাইরের সময় অনেক মূল্য, কারণ ওখানে কোয়ালিটি টাইমটা উইকেন্ডেই আমরা পাই এবং একসাথে ফ্যামিলিকে দেয়ার, এবং পুরো উইকের প্রস্তুতিটা এবং পুরো উইক জুড়ে যে আমরা কষ্টটা করেছি সেগুলোর একটা রিলিফ কিন্তু আমরা উইকেন্ডে হই। সেই থেকে কিন্তু প্রায় 1.5-2 ঘন্টা তোরা দুজন আমাকে দিলি, অনেক মূল্যবান সময়। আমি জানি না দর্শক কতটুকু উপকৃত হবেন, যতটুকুই যাই উপকৃত হন আমাদের কষ্টের মাধ্যমে, কেউ যদি উপকৃত হন সেটাই থাকবে আসলে এই কষ্টটুকু করার আসলে সফলতা। দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানে দেখার জন্য, এবং বন্ধু তোদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।